পড়ন্ত বিকেল। হ্যান্ডেল ধরে সাইকেলটা ঠেলে নিয়ে এসে সবুজ ফটক একের সামনে দাঁড়ালো রবিন। গাল মুখ লাল, হাঁপাচ্ছে। হতচ্ছাড়া টিউব ফুটো হবার আর সময় পেল না। বিড়বিড় করছে সে আপন মনেই। ইয়ার্ডের ভেতরে এসে ঢুকলো রবিন। মেরি চাচির গোলা শোনা যাচ্ছে অফিসের ওদিক থেকে। রাশেদ চাচার দুই সহকারী বরিস আর রোভারকে কাজের নির্দেশ দিচ্ছেন। ওয়ার্কশপ খালি, কিশোর কিংবা মুসা কেউই নেই। এটাই আশা করেছিল রবিন। সাইকেলটা রেখে ছোট ছাপার মেশিনটার ওপাশ ঘুরে একটা জায়গায় এসে দাঁড়ালো। একটা ওয়ার্ক বেঞ্চের গায়ে হেলান দিয়ে ফেলে রাখা হয়েছে একটা লোহার পাত। বিশাল এক গ্যালভানাইজ পাইপের মুখ ঢেকে রাখা হয়েছে পাতটা ফেলে। বসে পড়ে ওটা একটু সরালো রবিন। হাত গলিয়ে এসে ঢুকলো পাইপের মুখের ভেতরে। পাতটা আবার আগের জায়গায় টেনে বসালো। দ্রুত ক্রল করে এগিয়ে চলল পাইপের ভেতর দিয়ে। এটাও একটা গুপ্ত পথ। নাম রাখা হয়েছে 2 সুড়ঙ্গ। পাইপের অন্য মাথায় চলে এলো রবিন। একটা কাঠের বোর্ড কায়দা করে বসানো আছে ও মাথায়। ঠেলা দিতেই সরে গেল বোর্ড। হেডকোয়ার্টারে এসে ঢুকলো সে। হেডকোয়ার্টার মানে 30 ফুট লম্বা একটা ক্যারাভ্যান, মোবাইল হোম। গত বছর কিনেছিল রাশেদ চাচা। অ্যাক্সিডেন্ট করেছিল ক্যারাভানটা। ভেঙে চুরে বেঁকে দুমড়ে একেবারে শেষ। ইয়ার্ডের এক প্রান্তে ফেলে রাখা হয়েছে। চাচার কাছ থেকে ওটা ব্যবহারের অনুমতি নিয়ে নিয়েছে কিশোর। বরিস আর রোভারের সাহায্যে মোটামুটি ঠিকঠাক করেই নিজের অফিস বানিয়েছে। পুরো বছর ধরেই মালপত্র এনে ক্যারাভান ট্রেলারটার চারপাশে ফেলেছে কিশোর। এই কাজেও তাকে সাহায্য করেছে বরিস আর রোভার। মুসা আর রবিন তো আছেই। ইস্পাতের বার, ভাঙাচোরা ফায়ার এস্কেপ, কাঠ আর না দেখে চেনার জন্যই এমন সব জিনিসপত্রের আড়ালে এখন একেবারে ঢাকা পড়ে গেছে ট্রেলারটা। ওটার কথা ভুলেই গেছেন রাশেদ চাচা। 3টে কিশোর ছাড়া আর কেউই জানে না ওই ট্রেলরের ভেতরে কত কিছু গড়ে উঠেছে। 3 গোয়েন্দার অফিস ওটা। ল্যাবরেটরি আছে, ছবি প্রসেসিং এর ডার্ক রুম আছে। হেডকোয়ার্টার থেকে বেরোনোর কয়েকটা পথও বানিয়ে নিয়েছে ওরা। একটা ডেস্কের ওপাশে সুইভেল চেয়ারে বসে আছে কিশোর পাশা। ডেস্কের এক কোণ পোড়া, অন্য পাশে বসে আছে মুসা। দেরি করে ফেলেছ, গম্ভীর গলায় বলল কিশোর, যেন ব্যাপারটা জানে না রবিন। চাকা পাংচার, এখনো হাঁপাচ্ছে রবিন। লাইব্রেরি থেকে রওনা হবার পরপরই পেরেক ঢুকেছে। যে কাজ দিয়েছিলাম কিছু করেছ? নিশ্চয়ই, অনেক কিছু জেনেছি টেরর ক্যাসলের ব্যাপারে। টেরর ক্যাসল? আপন মনে বিড়বিড় করল মুসা। নামটাই অপছন্দ লাগছে আমার, কেমন যেন গা ছমছম করে। নাম শুনেই ছমছম? আসার কথা তো শোনোইনি এখনো, বলল রবিন। 5 জন লোকের একটা পরিবার রাত কাটাতে গিয়েছিল ওখানে। তারপর একেবারে গোড়া থেকে শুরু করো, বলল কিশোর। গাল গল্প বাদ দিয়ে সত্যি ঘটনাগুলো শুধু। সঙ্গে করে নিয়ে আসা বড় একটা বাদামি খাম খুলছে রবিন। কিন্তু তার আগে শুটকুটির কথা জানানো দরকার। সেই সকাল থেকেই আমার পেছনে লেগেছিল ব্যাটা। আমি কি করছি না করছি জানার চেষ্টা করেছে। ইয়াল্লা, বেটাকে জানতে দাওনি তো কিছু? প্রায় চেঁচিয়ে উঠল মুসা। পেছন থেকে যে কি করে সরাই, খালি নাক গলাতে আসে আমাদের কাজে। না, ওকে কিছুই বলিনি আমি, বলল রবিন। কিন্তু আঠার মতো লেগেছিল ব্যাটা। লাইব্রেরিতে ঢুকতে যাচ্ছি, আমাকে থামালো শুটকো। কিভাবে রোলস রয়েসটা পেল কিশোর জানতে চাইল। জিজ্ঞেস করল, 30 দিন কোথায় কোথায় যাচ্ছি আমরা। তারপর জানতে চাইল কিশোর। লাইব্রেরিতে আমার সঙ্গে সঙ্গে ঢুকলো ব্যাটা। নাক কচকালো রবিন। আমার দিক থেকে চোখ সরালো না মুহূর্তের জন্য। দেখলো পুরনো পত্রিকার ম্যাগাজিন ঘাটাঘাটি করছি আমি। কি পড়ছি দেখতে দেয়নি ওকে। কিন্তু কিন্তু কি? আমাদের কার্ড,
যেটার পেছনে টেরর ক্যাসল লিখেছিলে তুমি। হারিয়েছে না? টেবিলে রেখেছিলে, কাজ করে ফিরে এসে আর পাওনি, বলল কিশোর। তুমি জানলে কি করে? রবিন অবাক। সহজ, না হারালে ওটার কথা তুলতে না তুমি। টেবিলে রেখে ক্যাটালগ গোছাচ্ছিলাম, বলল রবিন। মনে পড়তেই তুলে নিতে এলাম, পেলাম না। অনেক খুঁজেছি, শুটকো নিয়েছে এটাও জোর দিয়ে বলতে পারছি না। তবে বেরিয়ে যাবার সময় বেটাকে খুব খুশি খুশি মনে হয়েছে। শুটকোর কথা যথেষ্ট হয়েছে, বলল কিশোর। একটা জরুরি কাজ হাতে নিয়েছি আমরা, সময় নষ্ট করা চলবে না। টেরর ক্যাসলের ব্যাপারে কি জানলে বলো। বেশ, শুরু করল রবিন। হলিউড ছাড়িয়ে গেলে একটা সরু গিরিপথ পাওয়া যাবে, নাম ব্ল্যাক ক্যানিয়ন। ওই গিরিপথের এক ধারে পাহাড়ের ঢালে তৈরি হয়েছে টেরর ক্যাসল। এটার নাম ছিল আসলে ফিলবি ক্যাসল। বিখ্যাত অভিনেতা জন ফিলবির বাড়ি সেই তৈরি করিয়েছিল। নির্বাক সিনেমার যুগে লোকের মুখে মুখে ফিরত ফিলবির নাম। থামল রবিন, বলে যাবার ইঙ্গিত করল কিশোর। টেরর ছবিতে অভিনয় করত ফিলবি। এই ভ্যাম্পায়ার কিংবা ওয়ারউলভস মার্কা ছবিগুলো আর কি। ওসব ছবিতে সাধারণত পোড়া বাড়ির দরকার পড়েই। প্ল্যান করে ওই মডেলেরই একটা বাড়ি তৈরি করলো ফিলবি। ঘরে ঘরে ভরল যত সব উদ্ভট জিনিস, মমির কফিন, বহু পুরনো লোহার বর্ম, মানুষের কঙ্কাল, এমনই সব জিনিস। কোনোটাই কিনতে হয়নি তাকে, ছবিতে ব্যবহার হয়ে যাবার পর প্রযোজকের কাছ থেকে চেয়ে নিয়েছে। ভরসা পাচ্ছি, আস্তে করে বলল কিশোর। শেষ তক শোনো আগে, বলল মুসা। তা জন ফিল্মের কি হলো? আসছি সে কথায়, বলল রবিন। লক্ষমুখ মানব নামে সারা দুনিয়ায় খ্যাতি ছড়িয়ে বলল ফিল্ম। এই সময় এলো সবাক সিনেমা। চমৎকার অভিনয় শিল্পী, কিন্তু কথা বলতে গেলেই গুবলেট হয়ে যায়, চিচি গোলার স্বর। শুধু তাই না, জোরে কথা বলতে গেলে কথা জড়িয়ে যায়, কখনো কোনো শব্দের বেলায় তোতলায়ও। ইস, আফসোস করে উঠল মুসা। চিচি করা ওই তোতলা ভূতকে সিনেমায় যদি দেখতে পেতাম, হাসতে হাসতে নিশ্চয়ই পেট ব্যথা হয়ে যেত লোকের। তাই হতো, সায় দিল রবিন। ছবিতে অভিনয় বন্ধ করে দিল ফিল্ম। বেহিসেবি খরচে ছিল সে। জমানো টাকা পয়সা তেমন ছিল না, কাজ নেই, টাকাও আসে না। একে একে সবকটা কাজের লোককে বিদায় করে দিতে বাধ্য হলো। সবশেষে বিদায় করলো তার বিজনেস ম্যানেজার হ্যারি ব্রাইসকে। লোকের সঙ্গে ফোনে কথা বলা বন্ধ করে দিল। ফোন আসে, ধরে না। চিঠি আসে, জবাব দেয় না। নিজেকে গুটিয়ে নিল ক্যাসলের সীমানায়। ধীরে ধীরে অভিনেতা ফিল্মিকে ভুলে গেল লোকে। থামল রবিন, দম নিয়ে আবার বলতে লাগলো। তারপর একদিন হলিউডের মাইল 25 উত্তরে পড়ে থাকতে দেখা গেল একটা গাড়ি, ভেঙে চুরে দুমড়ে আছে। পাহাড়ি পথ থেকে নিচের পাথরের সৈকতে পড়ে গিয়ে ওই অবস্থা হয়েছে ওটার। চুরমার হয়ে গেছে কাজ, ভেঙে খুলে 10 হাত দূরে ছিটকে আছে একটা দরজা। ওই গাড়ির সঙ্গে ফিল্বির সম্পর্ক কি? রবিনের কথার মাঝেই প্রশ্ন করে বসল মুসা। লাইসেন্স নম্বর দেখে পুলিশ জানতে পারলো গাড়িটা ফিল্বির, ব্যাখ্যা করলো রবিন। অভিনেতার লাশ পাওয়া যায়নি, এতে অবাক হওয়ারও কিছু নেই। নিশ্চয়ই খোলা দরজা দিয়ে বাইরে ছিটকে পড়েছিল দেহটা, তারপর জোয়ারের সময় ভেসে গেছে সাগরে। আহা, দুঃখ প্রকাশ পেল মুসার গলায়। তোমার কি মনে হয় ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছিল লোকটা? শিওর না, জবাব দিল রবিন। গাড়িটা শনাক্ত করার পরই ক্যাসলে গিয়ে উঠল পুলিশ। সদর দরজা খোলা, ভেতরে কেউ নেই। পুরো ক্যাসল খুঁজল পুলিশ, কোনো লোককেই পাওয়া গেল না। লাইব্রেরিতে একটা টেবিলে পেপারওয়েট চাপা দেওয়া একটা নোট পাওয়া গেল। কপি করে আনা নোটটা বাদামি খামের ভেতর থেকে খুলে পড়ল রবিন। লোকে আর কোনোদিনই জীবন্ত দেখতে পাবে না আমাকে, কিন্তু তাই বলে একেবারে হারিয়ে যাব না আমি। আমার আত্মা ঠিকই বিচরণ করবে তোমাদের মাঝে। আর মরার পরেও আমার সম্পত্তি হয়ে রইল টেরর ক্যাসল। ওটা এই মুহূর্ত থেকে একটা অভিশপ্ত দুর্গ। জন ফিল্বি।
ইয়াল্লাহ! প্রায় চেঁচিয়ে উঠল মুসা। দুর্গটার ব্যাপারে যতই শুনছি ততই অপছন্দ করছি ওটাকে। থামলে কেন? রবিনকে বলল কিশোর। বলে যাও। ক্যাসলের আনাচে কানাচে কোথাও খোঁজা বাকি রাখল না পুলিশ। না, ফাঁকে ঝুঁকি কিছুই নেই। গাড়িটা ভেঙে ফেলে দিয়ে সে বাড়িতে লুকিয়ে বসে থাকেনি ফিল্মি। পরে জানা গেল ব্যাংকে পাহাড় প্রমাণ ঋণ হয়ে আছে তার। বাড়িটা মর্টগেজ রয়েছে ব্যাংকের কাছে। ফিল্মি আত্মহত্যা করেছে শিওর হয়ে ক্যাসলে লোক পাঠালো ব্যাংক। তার জিনিসপত্র সব তুলে নিতে এলো ওরা। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ঘটল। কেন জানি থতমত খেয়ে গেল লোকেরা বাড়িতে ঢুকেই। উদ্ভট কিছু শব্দ শুনল ওরা। আজব কিছু চোখে পড়ল। কিন্তু কি শুনেছে কি দেখেছে পরিষ্কার করে বলতে পারল না। মালপত্র আর বের করা হলো না। নিজেরাই ছুটে বেরিয়ে এলো। বাড়িটা বিক্রির সিদ্ধান্ত নিল এরপর ব্যাংক। লাভ হলো না। লোকে থাকতেই চায় না ক্যাসলে। কিনতে যাবে কে শুধু শুধু। যেই ঢোকে বাড়িটাতে খানিক পরেই কেমন অস্বস্তি বোধ করতে শুরু করে। থেমে দুই বন্ধুর দিকে একবার চেয়ে নিল রবিন। কিশোরের কোনো রকম ভাব পরিবর্তন নেই। হা করে আছে মুসা। আবার বলল সে, সস্তায় এত বড় একটা বাড়ি কেনার লোক ছাড়তে পারল না একজন এস্টেট এজেন্ট। ভোট ফোট কিছুই নেই। সব বাজে কথা। প্রমাণ করতে এগিয়ে চলল সে। ঠিক করলো রাত কাটাবে ফিল্মি ক্যাসলে। সাজের আগেই ক্যাসলে ঢুকলো সে। মাঝরাত মাঝরাত পেরোনোর আগেই পাগলের মতো ছুটে বেরিয়ে এলো। ব্ল্যাক ক্যানিয়ন পেরোনোর আগে একবারও আর পেছনে ফিরে তাকায়নি। খুব সন্তুষ্ট মনে হচ্ছে কিশোরকে। কিন্তু চোখ বড় হয়ে গেছে মুসার। রবিন তার দিকে চাইতেই ঢপ গিলল। বলে যাও, অনুরোধ করল কিশোর। যা আশা করেছিলাম বাড়িটা তার চেয়ে অনেক বেশি ভুতুরে। এরপর আরো কয়েকজন ক্যাসলে রাত কাটানোর চেষ্টা করেছে, জানাল রবিন। একজন উঠতি অভিনেত্রী পাবলিসিটির জন্য রাত কাটাতে গেল ওখানে। সে বেরিয়ে এলো মাঝরাত হওয়ার অনেক আগেই। শীত ছিল না, তবু দাঁতে দাঁত বাড়ি খাচ্ছিল তার। কোটর থেকে ছিটকে বেরিয়ে আসতে চাইছিল চোখ। স্তব্ধ হয়ে গিয়েছিল আতঙ্কে। তখন কোনো কথাই বেরোয়নি মুখ দিয়ে। পরে জানিয়েছে একটা নীল ভূতের দেখা পেয়েছে সে। আর কেমন এক ধরনের কুয়াশা নাকি ঢেকে ফেলেছিল তাকে। অভিনেত্রী এর নাম দিয়েছে ফগ অফ ফেয়ার। নীলভূত, আবার কুয়াশা আতঙ্ক। ইয়াল্লা! শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে ভেজাবার চেষ্টা করল মুসা। আর কিছু দেখা গেছে? মাথা ছাড়া ঘোড়া সাওয়ার, শেকলে বাঁধা কঙ্কাল। রবিনকে কথা শেষ করতে দাও, বাধা দিয়ে বলল কিশোর। আমার আর কিছু শোনার দরকার নেই। মুসার মুখ ফ্যাকাশে। যা শুনেছি এতেই বুক ধরপড় শুরু হয়ে গেছে। মুসার কথায় কান দিল না কিশোর। রবিনকে জিজ্ঞেস করল, আর কিছু বলবে? হ্যাঁ, আবার বলতে লাগলো রবিন। একের পর এক ভুতুড়ে কাণ্ড ঘটেই চলল শিল্পী ক্যাসলে। পূবের কোনো এক শহর থেকে নতুন এলো একটা পরিবার। 5 জন সদস্য। থাকার জায়গা খুঁজছে। ব্যাংক ধরল ওদেরকে। পুরো 1 বছর ক্যাসলে থাকার অনুমতি দিল। 1 পয়সা ভাড়া চায় না। শুধু বাড়িটার বদনাম ঘোষাতে চায় ব্যাংক। খুশি মনেই ক্যাসলে গিয়ে উঠল পরিবারটা। রাত দুপুরে বেরিয়ে এলো হুড়োহুড়ি করে। ক্যাসল তো ক্যাসল। সে রাতেই শহর ছেড়ে পালালো ওরা। রকি বিচে আর কোনোদিন দেখা যায়নি ওদের। গোলমালটা শুরু হয় ঠিক কোন সময় থেকে জানতে চাইল কিশোর। রাতের শুরুতে সব চুপচাপ। মাঝরাতের কয়েক ঘন্টা আগে থেকে ঘটতে শুরু করে ঘটনা। দূর থেকে ভেসে আসে গোঙানির শব্দ। ও হঠাৎ করেই হয়তো সিঁড়িতে একটা আবছা মূর্তি দেখা যায়। কখনো শোনা যায় দীর্ঘশ্বাস। অনেক সময় ক্যাসলের মেঝের তলা থেকে উঠে আসে চাপা চিৎকার। মিউজিক রুমে একটা অর্গান পাইপ আছে, নষ্ট। মাঝরাতে হঠাৎ করে নাকি বেজে ওঠে ওটা। শুনেছে অনেকে। বাদককেও দেখেছে কেউ কেউ। অর্গানের সামনে বসে থাকে আচ্ছা একটা মূর্তি। শরীর থেকে নীল আলো বিচ্ছুরিত হয়। এর নামও দিয়ে ফেলেছে লোকে, নীল অশরীরী। নিশ্চয়ই তদন্ত করে দেখা হয়েছে এসব। হয়েছে।
নোট দেখে বলল রবিন। দুজন প্রফেসর গিয়েছিল, তারা কিছুই দেখতে পায়নি। শোনেননি কিছু। তবে অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে। কেমন অস্বস্তি বোধ করেছেন সারাক্ষণ। দুজনেই উদ্বিগ্ন, উত্তেজিত হয়ে পড়েছেন। বেরিয়ে এসে জানিয়েছেন অদ্ভুত কিছু একটা রয়েছে ক্যাসলে। কিছুই করতে পারল না ব্যাংক। না পারল বাড়িটা বেচতে, না পারল ভাড়া দিতে। মালপত্রগুলো বের করে আনা গেল না আর। ক্যাসলে যাবার পথ আটকে দিল ব্যাংক। ব্যাস, তারপর থেকেই ওভাবেই পড়ে আছে ক্যাসলটা। কিশোরের দিকে চেয়ে বলল রবিন। 20 বছরে একটা পুরো রাত কেউ কাটাতে পারেনি ওর ভেতরে। শেষে কয়েকজন ভবঘুরে মাতাল বাড়িটাতে আস্তানা গড়ার চেষ্টা করেছিল, তাতেও বাধা দেয়নি ব্যাংক। কিন্তু প্রথম রাতেই পালালো মাস্তানেরা। ভূতে তাড়া করে দুর্গ থেকে বের করে আনলো ওদের। সারা শহরে ছড়িয়ে দিল ওরা সে কাহিনী। ক্যাসলের সীমানায় ঘেঁষা বন্ধ করে দিল লোকে। শিল্পী ক্যাসলের নাম হয়ে গেল টেরর ক্যাসল। এসব অনেক বছর আগের ঘটনা, কিন্তু আজও লোকে মারায় না ওদিকটা। ঠিকই করে, বলে উঠল মুসা। আমিও যাব না, লাখ টাকা দিলেও না। আজ রাতেই আমরা যাব ওখানে, ঘোষণা করলো কিশোর। সঙ্গে ক্যামেরা আর টেপ রেকর্ডার নিয়ে যাব। সত্যি ভূত আছে কিনা ক্যাসলে দেখতে চাই। পরে আটঘাট বেঁধে তদন্তে নামবো। দুর্গটার ভীষণ বদনাম আছে, জায়গাটাও খারাপ। ভূতুরে ছবির শুটিং এর জন্য এর চেয়ে ভালো জায়গা আর পাবেন না মিস্টার ক্রিস্টোফার, হলপ করে বলতে পারি।